আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। বাংলাদেশে চলমান যে পতাকা বিতর্ক, পতাকায় কালিমা তাইয়্যেব লেখা, সেই বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে এবং যার ফলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে ডেকে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ভীষণ ক্ষোভ প্রকাশ করেছেন। এর সাথে রয়েছে ক্যান্টনমেন্টে যে শিখা অনির্বাণ নিভে গেছে, সেই শিখা অনির্বাণ নেভার ব্যাপারে সরকার ও সামরিক বাহিনীর ভিন্ন ভিন্ন বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। এছাড়া পাহাড় অশান্ত হয়েছে টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন প্রদেশ এবং আশেপাশের জায়গাগুলো। আপনারা জানেন যে এই কলেমা তৈয়ব লেখা পতাকা নিয়ে জঙ্গিরা সারা দেশে পতাকা উড়াচ্ছে। এর মধ্য দিয়ে তারা তাদের উপস্থিতি জানান দিচ্ছে এবং এই উপস্থিতিটাকে স্বরাষ্ট্রমন্ত্রী স্রেফ ফান বলে এড়িয়ে যেতে চেয়েছিল এবং গত বৃহস্পতিবার এই নিয়ে মার্কিন রাষ্ট্রদূত একবার কথা বলেছেন। তো সেটার আরও ডেভেলপমেন্ট হয়েছে আজকে বৃহস্পতিবার। এরকম আরও বেশ কয়েকটা ভিডিও ফুটেজ মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন। সেই সাথে 8 পৃষ্ঠার একটি রিপোর্ট দিয়েছেন এবং বলেছেন যে সারা দেশে এই পতাকার নামে আসলে কি হচ্ছে। এই যে পতাকা, এক পাশে বাংলাদেশের আর এক পাশে ইরানের পতাকা, মাঝখানে কলেমা তৈয়ব, এটিকে অনেকেই আবার বাংলাদেশের পতাকা বিকৃতি হিসেবে অভিহিত করছেন এবং বাংলাদেশের পতাকা বিধি যেটা 1972 সালে করা হয়েছিল, পরে 2010 সালে যেটা সংশোধন করা হয়েছিল, সেই বিধি অনুযায়ী বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার জন্য 2 বছরের জেল কিংবা 10,000 টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড দেওয়া যেতে পারে। তো এটা হলো যে পতাকা অবমাননা করা। কিন্তু এর সাথে যেটা বারবার বলার চেষ্টা করছি আমরা, মার্কিন দূতাবাস থেকেও বলার চেষ্টা করছে এবং অনেকেই বলছে বেসিক্যালি বাংলাদেশের জঙ্গি উত্থানের এটা একটা ডকুমেন্ট, এটা এভিডেন্স একটা। এবং এই যে 8 পৃষ্ঠার রিপোর্ট, এবং এটা পাওয়ার পরে আসলে সালাউদ্দিন আহমেদের খুব বেশি কিছু বলার ছিল না। তো এখন গভর্নমেন্ট একটু হার্ড লাইনে যাবে বলে আমরা শুনছি। দেখা যাক এই যে মার্কিন রাষ্ট্রদূতের এই ক্ষোভ কোথায় গিয়ে পড়ে। এবং আরও যেটা মিডিয়া আসছে না, এইগুলো তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা কিছু পাচ্ছি, মিডিয়ায় পাচ্ছি না, যে বিভিন্ন জায়গায় আমেরিকার পতাকা এঁকে বা পতাকার ছবি দিয়ে সেখানে ক্রস চিহ্ন দেওয়া হচ্ছে। তো এটা তো এমনিতেই বাংলাদেশে এখন যে কোনো সময়ের চাইতে মার্কিন বিরোধী মনোভাব চাঙ্গা, তার সাথে রয়েছে এই জঙ্গিদের মার্কিন বিরোধী কার্যক্রম এবং জঙ্গিবাদ প্রসারের কার্যক্রম। সব কিছু নিয়েই আমেরিকা এই মুহূর্তে ভীষণ উদ্বিগ্ন। তারা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তাদের উদ্বেগের কথা জানিয়েছে, সুনির্দিষ্ট প্রমাণ তাদের হাতে তুলে দিয়েছে। এবার হলো যে শিখা অনির্বাণ নিয়ে যে কথাটা বলছিলাম, আমরা বলেছিলাম 1 সপ্তাহের বেশি এটা বন্ধ, কিন্তু এখন আমি খোঁজ নিয়ে দেখলাম যে এটা 1 মাসের বেশি এটা নিভিয়ে দেওয়া হয়েছে এবং এটা প্ল্যান্ড ওয়েতে নিভিয়ে দেওয়া হচ্ছে। আমার সূত্র নিশ্চিত করেছে জেনারেল ওয়াকার খানের নির্দেশে এটি নিভানো হয়েছে। কিন্তু এটা নিয়ে এখন আইএসপিআর তারা একরকম ভাষ্য দিচ্ছে, আবার সরকারের তথ্য উপদেষ্টা তিনি আর এক রকম কথা বলছেন। তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন যে এটা সত্যি না, এটা নাকি গুজব। শিখা অনির্বাণ যে নিভে আছে 1 মাসের বেশি সময়, এটা যেহেতু উনি জানেন না বা উনি দেখেননি, সুতরাং এটাও বলছে এটা গুজব। উনি সাংবাদিকদের নসিহত করছে এই ধরনের গুজব যেন তারা স্প্রেড না করে। আবার আইএসপিআর বলতেছে যে জাতীয় যে এখন গ্যাসের ক্রাইসিস, অনেক ক্রাইসিস, তো এখন সব কিছুতে ব্যয় সংকোচন নীতি একটা চলছে সরকারের, তারই অংশ হিসেবে এই গ্যাস সরবরাহ বন্ধ করা হচ্ছে। তার মানে সরকারের খরচ কমাচ্ছে, সোজা কথা। আমরা খোঁজ নিয়ে দেখলাম যে এই শিখা অনির্বাণের জন্য মাসে 6,100 টাকার গ্যাস লাগে, একটু বাড়িয়ে বললে 7,000 টাকার গ্যাস লাগে। তো একটা দেশের সামরিক বাহিনী তার মুক্তিযুদ্ধে যে বিশাল অবদান, যে স্যাক্রিফাইস, আত্মত্যাগ, তার জন্য একটা দেশ, একটা জাতি মাসে 7,000 কিংবা 10,000 কিংবা 20,000 টাকা খরচ করতে পারবে না।
ব্যয় সংকোচনের নামে এটা বন্ধ করে দিতে হবে, এটা কোন গর্ধব বিশ্বাস করবে? এটা যে মুক্তিযুদ্ধের চেতনাকে চ্যালেঞ্জ করা, ক্ষতিগ্রস্ত করা, মুক্তিযুদ্ধের শহীদদের অপমান করা, এটা বুঝতে তো রকেট সায়েন্টিস্ট হতে হয়। একে হলো নিজেদের মধ্যে সমন্বয় নেয়, এক এক মন্ত্রী এক এক উপদেষ্টা এক এক রকম কথা বলে, আবার আইএসপিআর যখন জনমত বিপক্ষে যায় তখন আবার অন্য কথা বলে। প্রথম কিন্তু আইএসপিআর বলছিল যে কিছু কারিগরি ত্রুটির কারণে এটা বন্ধ আছে, তারা ওই মেশিন ট্যাশিন পাইপলাইন ট্যান এগুলো ঠিক করতেছে। পরে তারা বললো সরকারের ব্যয় সংকোচনের নীতির অংশ হিসেবে এটা করছে। তো এটা নিয়ে দিন দিন জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে। এবার আসি পাহাড় এলাকায়। পাহাড় কিন্তু ভীষণ অশান্ত হয়ে উঠেছে। একদিকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের সাথে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি এবং সারপ্রাইজিংলি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস তারা সম্মিলিতভাবে কুকি-চিনের উপরে আক্রমণ করেছে এবং কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট তার পাল্টা জবাব দিয়েছে। এবং কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট দাবি করছে যে তাদের আক্রমণে 4 জন সেনা সদস্য নিহত হয়েছে এবং দুই পক্ষের অনেকেই হতাহত হয়েছে। এই অশান্ত পরিবেশ, এই সংঘর্ষ কিন্তু এখনো থেমে যায়নি, এটা চলছে। এই কথা যখন বলছি তখন আপনারা অনেকেই দেখেছেন যে টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমার অংশে ব্যাপক বোমাবর্ষণ হয়েছে এবং সেই বোমাবর্ষণের ধোঁয়া উঠছে, সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এখানে মিয়ানমারের জান্তা সরকার বোম্বিং অ্যাটাক করেছে, বোমাবর্ষণ করেছে সেখানে বিচ্ছিন্নতাবাদী এবং জঙ্গি গোষ্ঠীর উপরে, এবং সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 9 জন জঙ্গি নিহত হয়েছে। যেটা ব্রেকিং নিউজ সেটা হলো আরাকান আর্মির প্রধান গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন এবং তিনি বর্তমানে চট্টগ্রামের একটি হাসপাতালে কঠোর গোপনীয়তার মধ্যে চিকিৎসা গ্রহণ করছেন। তো এই অবস্থায় পাহাড়, বাংলাদেশ মিয়ানমার সীমান্ত উত্তপ্ত, সরকারের মধ্যে সমন্বয় নেই এবং সারা দেশ জুড়ে জঙ্গিদের উত্থান। মেহের আফরোজ শাওন জনপ্রিয় অভিনেত্রী, আমরা সকলেই তাকে চিনি, বিভিন্ন পরিচয়ে পরিচিত। তিনি একেবারে শিশুকাল থেকেই তিনি সেই নতুন কুড়ির যুগ থেকেই খুবই পরিচিত একজন মুখ আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি জগতে। অভিনয় করেন, গান এবং তার জীবনসঙ্গী ছিলেন কিংবদন্তির কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। সুতরাং মেহের আফরোজ শাওনকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, কিন্তু মেহের আফরোজ শাওন হঠাৎ করে একটা আগুন লাগিয়ে দিয়েছেন। তিনি যে কাজটা করেছেন, জুলাইয়ের 1 তারিখে তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন লাস্টে এসে, আমার বাবা এত কিছু ভেবে কাজ নেই, আজ যেহেতু 1 জুলাই তাই আমিও লিখলাম জুলাই সিডিআই। সিডিআই মানেটা কি আপনারা সকলে জানেন। বাংলায় চয়রসুকার দ মানে ওই শব্দটাকেই সংক্ষেপে সিডিআই লেখা হয় এবং এটা জেনজিদের ভাষা। অন্ততপক্ষে আমাদের সময় কিন্তু আমরা বাংলাতে এটা বলতাম, বাট এটা সিডিআই বলা হয় এবং সিডিআই বললে লোকজন বুঝে। এবং তিনি এই ফেসবুক যে স্ট্যাটাস দিয়েছেন এখানে অনেকবার এই জুলাই সিডিআই বলেছেন। শুরুটা করেছেন এইভাবে, গত 1 বছরে প্রায় ফেসবুকে একটা শব্দ চোখে পড়ছে, জুলাই সিডিআই। আমার পরিচিত অনেকের লেখাতে এই জুলাই সিডিআই দেখেছি, আমার অপরিচিত অনেকেও লিখেছেন জুলাই সিডিআই। প্রথমে ভেবেছিলাম জুলাই সিডিআই কোনো একটা ট্রেন্ড, শুধুমাত্র জুলাই মাসে হয়তো বলা হয় সিডিআই। এইভাবে বলতে বলতে উনি বারবার জুলাই সিডিআই বলেছেন। এর আগে আমরা গত 1-2 বছর ধরে জুলাই সিডিআই কথাটা শুনছিলাম দুই পক্ষের মধ্যে। একটা হচ্ছে গিয়ে সাধারণত ছাত্রলীগের যারা একটু অল্প বয়সী লোকজন, একটু বেশি কি বলা যায় রাগান্বিত অবস্থা থাকে, তারা জুলাই সিডিআইটা বলে এবং এটা তাদের এক ধরনের সিগনেচার। এবং পরবর্তীতে দেখলাম তারা যাদেরকে ধরে ধুলাই দেয় তাদেরকে যখন বলে যে বল আমি জুলাই যুদ্ধ, বলে আমি জুলাই যুদ্ধ, আমি জুলাই সিডিআই। এটা সম্প্রতি আমরা দেখেছি জাহাঙ্গীরনগরের একজন তথাকথিত বৈষম্য বিরোধী নেতাকে ধরে কোথায় যেন জিজ্ঞাসাবাদ করার নামে পিটাচ্ছে। তো সেখানে এই জুলাই সিডিআই বলেছে। কিন্তু যখনই শাওন জুলাই সিডিআই বলেছে তখনই একেবারে সারা বাংলাদেশে হই হই রই রই শুরু হয়ে গিয়েছে। একদম ফেসবুক খুব গরম এবং মানে খুবই স্বাভাবিকভাবে এটার আবার মিছিল মিটিং হচ্ছে, জনসভা হচ্ছে, যদিও আগের মতো রাজ্যের লোকজন যায় না, কিন্তু তারপরেও একটা খুব জোশ ভাব এসেছে।
আমার প্রশ্নটা হচ্ছে এই যে মেহের আফরোজ শাওন যে বললেন জুলাই সিডিআই, এটা আপনাদের খেপার কারণ কি ভাই? মানে যারা খেপছেন, যারা আনন্দ পাচ্ছেন ঠিক আছে, আপনারা স্বৈরাচারের দোষর, আপনাদের নিয়ে আমার কোনো কথা নেই, কিন্তু বাকি যারা খুব আহত, খুব মনে কষ্ট পাচ্ছেন, কেন পাচ্ছেন? জুলাইকে সিডিআই কি মেহের আফরোজ শাওন করছেন নাকি আপনারা করছেন? জুলাই 2024 সালে যে ঘটনাটা ঘটেছে সেটা পিছনে যতই মেটিকুলাস ডিজাইন থাকুক, ষড়যন্ত্র থাকুক, পরিকল্পনা থাকুক, বিভিন্ন ধরনের হিসাব আন্তর্জাতিক এবং লোকাল থাকুক, এটা অস্বীকার করার উপায় নাই। অসংখ্য মানুষ, অসংখ্য সাধারণ মানুষ ভেবেছিলেন যে এই পরিবর্তনটা জনগণের পক্ষে আসবে, সাধারণ মানুষের পক্ষে আসবে এবং বাংলাদেশ হয়তো একটা অন্ততপক্ষে একটু ভালো জায়গায় যাবে। সেই জায়গাটা গিয়েছে। জুলাইকে সিডিআই কখন করা হয়েছে? জুলাইকে সিডিআই প্রথম শুরু হয়েছে 36শে জুলাই। 5 আগস্ট যেই মাত্র শেখ হাসিনা দেশ ছাড়লেন, তার পরবর্তীতেই এই যে কামড়ির মাধ্যমে শুরু করা হলো জুলাই সিডিআই, সেটা আসলে যারা জুলাইকে দাবি করেন, ধারণ করেন, তারাই করেছেন। আপনাদের মনে আছে জুলাই সিডিআই করার প্রথম শহীদ হচ্ছেন দিকে আমাদের বন্ধু জলের গানের রাহুল আনন্দ, সংখ্যালঘু ধর্মের, এবং তার বাড়ি পুড়ে ফেলা হলো। মানে ঠিক আগের দিন রাহুল আনন্দ নিজেও গান টান গেয়ে আন্দোলনের পক্ষে ছিলেন। এই শুরু হলো জুলাই সিডিআই। জুলাই সিডিআই এরপর থেকে ধারাবাহিকভাবে চলেছে। মানে আমি শিল্প সাহিত্যের কথাই যদি বলি, আপনারা দেখবেন যে চিহ্নিত মামুনুর রশিদের মতো একটা সিনিয়র লোক, তারে পারলে ঘাড়ে ধরে ডিম মেরেছে, আর কি করেছে, ঘাড়ে ধরে বের করে দেওয়া হয়। জুলাই সিডিআই যারা করছে তারাও জুলাই, যার উপরে মারছে সেও জুলাই। তো এই যে করলেন, আপনারা শুরু করলেন সারা দেশে নারীদের উপরে অসংখ্য নির্যাতন। মানে একটা সাধারণ মেয়ে ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছে না। আমরা কি ভুলে গেছি সেই কথা? কারা করেছে? যারা জুলাই বলেন, আপনারা তো জুলাইকে এইভাবে সিডিআই করেছেন। আপনারা তো জুলাইকে এইভাবে সিডিআই করেছেন যখন ঘরে ঘরে গিয়ে ডাকাতি করেছেন। আমরা কি ভুলে গেছি যে গুলশানে একজন সাধারণ মহিলা, যার বাসায় গিয়ে বলা হচ্ছে এখানের মধ্যে খুব সম্ভবত এসটি ইমামের ছেলে লুকিয়ে আছে, যে এসটি ইমামের ছেলের সাথে তার ডিভোর্স হয়েছিল প্রায় 30 বছর বা 40 বছর আগে, সেখানে গিয়ে ডাকাতি করা হচ্ছে, ওপেন ডাকাতি হচ্ছে, ওপেন এই কাহিনীগুলো করা হচ্ছে। কারা করছেন? এই যে আপনারা যারা জুলাইকে এখন বিপ্লব হিসেবে ধারণ করে নিচ্ছেন, তারা করেছেন। সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো গুড়িয়ে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। মানে কোনো কারণ ছাড়া কিন্তু এটা করেছেন। আপনারা বলবেন যে 32 নম্বর স্বৈরাচারের কি এই ফেসিবাদের প্রতীক, ঠিক আছে, 32 নম্বর হচ্ছে যে শেখ মুজিবের বাড়ি, বঙ্গবন্ধুর বাড়ি ছিল, সেখান থেকে আপনাদের বাপদাদার বিরুদ্ধে যুদ্ধের স্পিরিট এবং সূচনা শুরু হয়, যেহেতু সেটার উপরে আপনাদের এক ধরনের দুঃখ খুব থাকতে পারে। সাধারণ মুক্তিযোদ্ধাদের, বীর শ্রেষ্ঠদের অসংখ্য জিনিস ভেঙে ফেলা হলো। কারা করেছেন? যারা জুলাই করেছেন, আপনারা সকলে করেছেন। এখন কিছু কিছু ভালো জুলাই আছে যেগুলো লাল বদল, মানে আল বদল না, এগুলো হচ্ছে লাল বদল। লাল বদলরা বলে আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম? আরে বেটা, যে আন্দোলন শুরু হয়েছিল, তুমি কে আমি কে রাজাকার, তো তুমি কেন কি বাংলাদেশ চেয়েছিলা? এবং তুমি যদি সেই বাংলাদেশ না চেয়ে থাকো, তাহলে তুমি কেন চুপ ছিলা? গুলি মারো, আওয়ামী লীগের গুলি মারো, শেখ হাসিনার গুলি মারো, শেষ, ওরা চলে গেছে। তোমার বাংলাদেশ তুমি কোথায় ছিল? তোমার বাংলাদেশ তো ছিল না, কারণ তুমিও তখন জুলাই সিডিআই করতেছিল। যে যেখানে পারছো সচিবালয়ে গিয়ে দালালি করেছো, ছোটখাটো কাজকর্ম করে খেতে চেয়েছো, 2-2.5 লাখ টাকা পেয়ে শহীদ মিনারে আর এখানে অডিটোরিয়াম ভাড়া করে প্রোগ্রাম করতেছো, জুলাই সিডিআই করতেছো। আর আমি কি বলবো আমাদের উগ্রবাদীদের কথা, যেসব উগ্রবাদীরা একেবারে চিহ্নিত যারা ছিল, যেগুলো বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে জড়িত, জেলের মধ্যে দীর্ঘদিন ধরে রাখা হয়েছে, এগুলোকে কোনো বিচার আচার ছাড়া ওপেন গেট খুলে, জেলের গেট খুলে ছেড়ে দেওয়া হলো। এরা এখন সারা বাংলাদেশে জুলাই সিডিআই করে যাচ্ছে। সে কি সিডিআই হচ্ছে? কবরের ভিতর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা হয়েছে, এবং যারা কবরে যায় নাই, আমরা জানি যে দীপু দাসের মতো লোক, তাদেরকে জীবন্ত পুড়িয়ে ফেলা হয়েছে। সারা বাংলাদেশে শিক্ষকদের উপরে, একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে দৌড়ায় গিয়া ডাকসুর একটা ছেলে বেঁধে নিয়ে আসতে যাচ্ছে, জুবায়ের। এটা আমরা দেখি নাই? আমরা কি দেখিনি? একেবারে প্রাইমারি স্কুলের হিন্দু প্রধান শিক্ষিকাকে কানে ধরে বের করে দেওয়া হয়েছে, কলেজগুলোকে বের করে দেওয়া হয়েছে। কারা করেছেন? আপনারা যারা তথাকথিত জুলাই সৈনিক। এটা কি জুলাইয়ের স্পিরিট ছিল? আপনারা তো জুলাই সিডিআই আপনারা করেছেন, আর কেউ করেছে? সারা বাংলাদেশে চাঁদাবাজি এমন ভাবে শুরু হয়ে গেল, চাঁদা চাওয়ার কারণে যাকে জেলে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে গিয়ে হান্নান মাসুদ জেল থেকে বের করে, জেলে না মানে থানা থেকে বের করে নিয়ে আসতেছে।
সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ শেষ মোটরসাইকেল নিয়ে গভীর রাতে টহল দেয় এবং চাঁদাবাজি করে, তার লোকজন পুরো গুলশান বনানীতে চাঁদাবাজি করে ধরা খাইলে বলে ওই যে আসিফ আঙ্কেল বলেছেন। কোথায় থাকতেছে? ওয়েস্টিনে থাকে দিনের পর দিন। আমি কালকে দেখলাম যে গরিব জুলাই সৈনিক যেগুলো ছিল এরা পিরিয়ামিনি কোন একটা হোটেলে, না পিরিয়ামিন হোটেলে বোধ হয়, ওইখানের মধ্যে গিয়ে মাসের পর মাস ফ্রি থেকে এখন পালিয়ে গেছে, মানে পালিয়ে যায় না, টাকা দেয় নাই। তো জুলাইয়ের স্পিরিটটাকে সিডিআইটা তো এরাই করছে নাকি অন্য কেউ করছে? একটা সরকারি হাসপাতাল ছিল, সেই হাসপাতালে ভাই জুলাই সৈনিক পাওয়া যেত, সারাদিন টোটো করে ঘুরে চাঁদাবাজি দখলদারি হাবিজাবি করে সবাই ওখানে গিয়ে আহত জুলাই সিডিআই হয়ে বসে থাকে, ফ্রি খাওয়া দাওয়া করে জলকেলি করে ভিডিও বের হয়েছিল, মনে আছে আপনাদেরকে? তো জুলাই কি সিডিআই তো তারাই করছিল। আহতদের কথা যখন আসলো তখন আমাদের মনে আছে 100 কোটি টাকা দিয়ে একটা তথাকথিত জুলাই ফাউন্ডেশন করা হয়েছিল। সেই জুলাই ফাউন্ডেশনের নেতা ছিলেন আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সার্জিস আলম, উনি সার্জিস আলম ছিলেন ওইটার নেতা, এবং আরেকজন ছিলেন আমাদের শহীদ মুগ্ধের ভাই, শহীদ না তো নর্মাল স্নিগ্ধ। তো ওই 100 কোটি টাকা নিয়ে অনেক হাউকাও আমরা দেখলাম, 100 কোটি টাকাও শেষ জুলাই। তো এই জুলাই সিরিয়ালটা কারা করলো তাহলে? এই যে জুলাইয়ের স্পিরিট দিয়ে আপনারা ফেনীতে 1000 কোটি টাকার কি একটা প্রজেক্ট বলা হলো, তারপরে টিএসসিতে গিয়ে আমাদের জুলাই সৈনিকরা সেই ফেনীর বন্যা দুর্গত লোকদের জন্য ত্রাণ তোলা হলো। কারণ কি? সরকার কাজ করছে না, আমরা করব। আমার মনে আছে একটা সাধারণ লোক মাটির ব্যাংকে জমানো টাকা দিয়ে গেছে, এখানে একজন রিকশাওয়ালা তার বউয়ের নাকফুলটা দিয়ে গিয়েছে। সেগুলার কি হলো শেষ পর্যন্ত? জুলাই সিডিআই হলো। মেটিকুলাস ডিজাইনার আমাদের মাহফুজ আলম সাহেব, মাহফুজ আলমের ভাই থাকতো, ওইটা কোথায় যেন থাকতো, অস্ট্রেলিয়া। এমন মধু বাংলাদেশে আসলো, সেই লোক বাংলাদেশে চলে আসছে। লোকজন জাহাজে বলে, গরিব দেশের লোকজন পারলে জাহাজে করে খায় না খায় বিদেশ যেতে চায়, মানে একেবারে না পারলে ওই যে পাশে মালদ্বীপে পর্যন্ত গিয়ে মাছ মারে। সেই দেশের কি মধু যে আমাদের মেটিকুলাস ডিজাইনের ভাই বাংলাদেশে আসছে, এবং উনি তো এখনো শুনেছি বেশ বড় নেতা। যারা পত্রিকা আছেন, আমাদের সাংবাদিক কলিগরা জানেন যে ওই 2 বছর যখন তথ্য উপদেষ্টা ছিলেন মাহফুজ সাহেব, তখন সরকারি বিজ্ঞাপন বেসরকারি বিজ্ঞাপনের বিলি বন্টন কিভাবে হতো, কারা ওয়েস্টিনে বসে এই কাজগুলো করতেন, আমি আর সেইটার মধ্যে যেতে চাচ্ছি না। কিন্তু এই যে ওয়েস্টিনে বসে সরকারি বিজ্ঞাপনের বিলি বন্টন করা বা এই কাজগুলা, এটা কি জুলাই সিডিআই হয় না? এটা কি আপনারা জুলাইকে উপর্যুপুরি ধর্ষণ করা হয় না? এই যে শত সাংবাদিকের উপরে কি জুলাই হত্যা মামলা দেওয়া হচ্ছে, এক একটা মামলায় 200 করে আসামি করা হয়, 10 লাখ টাকা করে চাওয়া হয়, 1 লাখ টাকা করে পাইলে একটা মামলা থেকে 2 কোটি টাকা। যে লোক ওইখানের মধ্যে মামলার বাদী, সে বলে আমি তো কাউকে চিনি না, আমার ঢাকায় নিয়ে আসছে, সেখানের মধ্যে করে দিয়েছে। যে লোক ঢাকায় জন্মকর্ম সারা জীবন ছিল, বুড়া লোক, তারে নিয়ে আপনার হয়তো রংপুরে নাহলে ওই বরগুনার মাঝখানে একটা মার্ডার কেসের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এই যে আপনারা ব্যবসা করলেন জুলাইকে নিয়ে, এই যে মামলা বাণিজ্য করলেন, এটা কি জুলাই সিডিআই হইল না? এই যে বিভিন্ন মিডিয়ায় গেলেন, একটা উপদেষ্টাকে একটা প্রশ্ন করার কারণে 3টা সাংবাদিকের চাকরি চলে গেল। জুলাই সিডিআই, জুলাইকে ধর্ষণ করার আপনারা কি বাকি রাখছেন? জুলাইকে যেভাবে পারেন সেইভাবে তো আপনারা ধর্ষণ করছেন। আর এখন মেহের আফরোজ শাওন কেন জুলাই সিডিআই বলল, সেটা নিয়ে আপনাদের দুঃখ। আমি মেহের আফরোজ শাওন এবং আরো যারা বারবার জুলাই সিডিআই বলছেন, আপনাদের কাছে আমি খুব কড়া কথা বলতে চাই। কড়া কথাটা হচ্ছে এটা, আপনারা আসলে জুলাই সিডিআই করতে পারবেন না। কারণ এই যে জুলাই জীবী যেগুলো আছে, যারা মনে করেন মাইক বাজিয়ে বলেছে যে আমি এখানে ভাঙতে যাব, 10 লাখ টাকা দিলে যাব, যাই হোক ওই লোকের কথা না বলি, মারা গেছে আমাদের কি যেন শহীদ হাদি শাহমা, তো আপনারা অনেকে বুঝবেন এটা শাহুয়া মাওয়ার সংক্ষেপ। বিভিন্ন বড় বড় নেতাদের পিছনে এগুলো লাগাইতে হয়। তো বলেছেন, তারপরে বললেন এই যে কতগুলো বেরোয়েছে, যে ব্যারিস্টার একটা চাইলের কবি, জীবনের নাম শুনে নাই, তারপরে ফুয়াদ, তারপরে আমাদের শহীদ হাদি শাহমা সহ আরো অনেকে আছে। এরা কি প্রকাশ্যে বলে নাই যে মুক্তিযুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য, মুক্তিযুদ্ধরা বলেন 71-এর প্রতিশোধ নেওয়ার জন্য, 71 আমরা পরাজিত হয়েছিলাম, 24-এ এসে বিজয়ী হয়েছি, সেটা বলে নাই? প্রশ্ন ওঠে নাই জাতীয় সঙ্গীত বদল করার, প্রশ্ন ওঠে নাই দেশের নাম পরিবর্তন করে ফেলার, বলা হয় নাই যে জুলাই 71-এর থেকে বড়? যখন বলা হয়েছে, যারা বলেছে তারা কি দেশকে ধর্ষণ করে নাই? মুক্তিযুদ্ধকে ধর্ষণ করে নাই? তারা কি 71-কে ধর্ষণ করে নাই? বাঙালির শাশ্বত বাঙালির যে
চেতনা, যে স্পিরিট, সেটাকে কি আপনারা ধ্বংস করেন নাই, ধর্ষণ করেন নাই? আপনারাই তো করেছেন। তাহলে আজকে মেহের আফরোজ শাওনের উপর আপনাদের তো খুব কেন? যারা জুলাই সিডিআই বলে তাদের উপরে খুব কেন? এবং সরি, যে কথা বলতে গিয়েও কথা খেয়ে হারিয়ে ফেললাম, মেহের আফরোজ শাওন এবং অন্যান্য যারা ভাবছেন যে জুলাই সিডিআই করতে পারবেন না, যারা জুলাই সৈনিক আছে তারাই এটাকে সিডিআই করতে 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 মাইরে ফেলেছে। মৃত জিনিসের উপর আর সিডিআই হয় না, করা যায় না, রুচির সমস্যা। সুতরাং আপনারা নতুন করে এটা বলা না বলা কিছু আসে যায় না। এরা সারা বাংলাদেশকে সিডিআই করে ফেলেছে। আর কোন জুলাই মাস, আগস্ট মাস, সেপ্টেম্বর মাস 2024-25 এইভাবে ভাগ ভাগ করে আর কি সিডিআই করা হবে? বাট এটা খুব ইন্টারেস্টিং জিনিস হলো, এখন কিন্তু আমি দেখলাম যে শাওনকে জুতা মারার একটা প্রোগ্রাম হচ্ছে। এই প্রোগ্রামগুলো প্রায় হয়। তো দুই নেতা খুব একটা স্লোগান টোগান দিয়ে দেখলেন তো। এখন এই যে জুলাইয়ের চেতনা কিন্তু এরকম 2-3টা লোকের কাছে এসে বসেছে। অধিকাংশ লোক যারা সৎ বিশ্বাসে মানে জুলাই আগস্টে ভেবেছিল যে একটা ভালো কিছু হবে এবং সেই জন্য অংশ নিয়েছিল বা উৎসাহ দিয়েছিল, তারা কিন্তু চুপ করে গেছে। তারা কিন্তু বুঝতে পেরেছে যে জুলাই সিডিআই হোক না হোক, তাদেরকে সিডিআই করে আখের গুছিয়ে ফেলা হয়েছে। কিন্তু এই দিন নয়, আরো দিন আছে। এই দিন এইভাবে থাকবে না। আমাকে কয়েকদিন আগে একজন বলল যে রাকসুর এক নেতা, অবভিয়াসলি শিবিরের নেতা, মানে এখন তো তরুণদের সকল নেতাই শিবিরের, তিনি জাহানারা ইমামকে, শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যু দিবসে তাকে জাহান্নামের ইমাম বলেছে। তো আমাকে আমাদের খুবই জুনিয়র যারা কয়েকজন খুব দুঃখ করে বলছে, দেখলেন জাহানারা ইমামকে জাহান্নামের ইমাম বলেছে। আমি তাদেরকে একটা কথা বললাম, আমি বললাম যে তোমরা তো ছোট ছিল, তোমরা দেখো নাই 92-তে যখন শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে এই আন্দোলনটা গড়ে ওঠে, তখন বেশ কিছু ওয়াজিয়ান যারা ওয়াজ করত সারা বাংলাদেশে চুঙ্গা ফুকিয়ে জাহানারা ইমামকে জাহান্নামের ইমাম বলত, খুবই অশ্লীল ভাবে, রসিয়ে মানে এই রাশ্মিকা মান্দাকার টাইপের অশ্লীল ভাবে জাহান্নামের ইমাম বলতো। যারা 92-তে এটা বলেছিল, 93-তে যারা এটা বলেছিল, 20 বছর পরে 2013 সালে জাহানারা ইমামের বিশাল ছবি টাঙ্গিয়ে আমরা এদের প্রত্যেককে ঝুলিয়েছি। সুতরাং এইসব কথার গুরুত্ব দেওয়ার দরকার নাই, এই জোশের মধ্যে থাকার দরকার নাই। যারা ভাবছেন যে এভাবেই চলবে, আসলে এভাবে চলবে না। বাংলাদেশ কারো বাপ দাদার একার সম্পত্তি না। অবশ্য আপনাদের বাপ দাদা তো নাই, আপনাদেরটা হচ্ছে পাকিস্তান, কিন্তু বাংলাদেশকে আপনারা সিডিআই করে যাবেন আর লোকজন তার পাল্টা সিডিআই বলতে পারবেন না, এতটা আশা করেন না। গতকালের ভিডিওতে আমরা বলেছিলাম চীনের অর্থনৈতিক করিডোরের প্রস্তাবে বিপদে পড়েছে বাংলাদেশ। তার একদিনের মধ্যে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত সংবাদ সম্মেলনে কথার বাণে বুঝিয়ে দিলেন বাংলাদেশকে নিয়ে পরাশক্তিগুলোর মধ্যে কি পরিমাণ দড়ি টানাটানি শুরু হয়ে গেছে। কূটনৈতিক স্বাভাবিক ধারার বাইরে গিয়ে চীনের রাষ্ট্রদূত 2রা জুলাই ঢাকায় সংবাদ সম্মেলনে বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ চীন মেনে নেবে না। চীনা রাষ্ট্রদূতের এমন বক্তব্য নিয়ে ঢাকার বারিধারার কূটনৈতিক পাড়া বেশ সরগরম হয়ে উঠেছে, আলোচনা বেশ জমে উঠেছে। প্রশ্ন হলো, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার ব্যাপারে চীনের রাষ্ট্রদূত কাকে ইঙ্গিত করেছেন? সেটি কি মার্কিন যুক্তরাষ্ট্র, নাকি ভারত, নাকি কোয়াড কিংবা ন্যাটোভুক্ত শক্তিশালী কিছু দেশ? আবার প্রশ্ন উঠেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ হস্তক্ষেপ আছে, সেটি চীনা রাষ্ট্রদূতের এভাবে প্রকাশ্যে বলা বাংলাদেশের জন্য কি অস্বস্তিকর এবং মর্যাদা হানিকর নয়? কূটনৈতিক পাড়ার জোর আলোচনা হলো, গত জানুয়ারিতে বাংলাদেশের যোগ দেওয়ার পর থেকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন প্রকাশ্যে বলেছেন, বাংলাদেশ যদি চীনের সাথে সামরিক সখ্যতায় যায় তাহলে বাংলাদেশের ঝুঁকি আছে। আর নির্বাচনের 3 দিন আগে ইউনূস সরকার যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে তাতেও স্পষ্ট বলা আছে, চীন ও রাশিয়ার মতো দেশ থেকে সামরিক সরঞ্জাম কেনার আগে বাংলাদেশকে মার্কিন নিষেধাজ্ঞার কথা ভাবতে হবে। এমন পরিস্থিতিতে তারেক রহমানের সরকার কিভাবে চীনের সাথে 2+2 সংলাপের নামে সামরিক তৎপরতা শুরু করবে? কিভাবে ইউনূসের নেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী জেট-10 ফাইটার বিমান চীন থেকে কিনবে? বাংলাদেশে চীনের ড্রোন কারখানা চালু করবে কিভাবে? বঙ্গোপসাগরকে ঘিরে একযোগে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, কোয়াড ও ন্যাটোভুক্ত দেশগুলোর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে চীনের বহুল কাঙ্ক্ষিত অর্থনৈতিক করিডোরের প্রস্তাবে কিভাবে সায় দিবে বাংলাদেশ?
কূটনৈতিক পাড়ার সূত্রগুলো বলছে, গত 6 মাসের মধ্যে চীনের রাষ্ট্রদূত দুইবার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ব্যাপারে বক্তব্য দিলেন। চীনের রাষ্ট্রদূতের এমন বক্তব্যের পর বাংলাদেশকে ঘিরে আঞ্চলিক ও পরাশক্তিগুলোর ভূ রাজনীতি নতুন মাত্রা পেল। প্রশ্ন হলো, চীনের রাষ্ট্রদূতের এমন সরাসরি আক্রমণের পর পরাশক্তিদের ছায়াযুদ্ধের মাঝে বাংলাদেশ স্ট্র্যাটেজিক হেজিং বা কৌশলগত ভারসাম্য রক্ষা করবে কিভাবে? বাংলাদেশের কোন সরকার প্রধান চীন সফর করে দেশে ফিরলে ঢাকায় চীনের রাষ্ট্রদূত প্রেস কনফারেন্সের আয়োজন করে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024 সালের 8 থেকে 10 জুলাই বেইজিং একটি সংক্ষিপ্ত ও অত্যন্ত আলোচিত সরকারি সফর করেছিলেন। সেই সফরে 7 ঘোষণাপত্র ও 21টি সমঝোতা স্মারক সই হয়েছিল। সফরটি শেষ হওয়ার পরপরই ঢাকায় নিযুক্ত বর্তমান চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চীনা দূতাবাসে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন। একই ধারায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর শেষেও চায়না রাষ্ট্রদূত 2রা জুলাই ঢাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন। রাষ্ট্রদূত সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীন, মিয়ানমার ও বাংলাদেশের অর্থনৈতিক করিডোর, তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা এবং এসব প্রকল্প নিয়ে অন্য দেশগুলো কি ভাবছে সে সম্পর্কে চীনা সরকারের অবস্থান তুলে ধরেন। চীনা রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ চীন মেনে নেবে না। রাষ্ট্রদূতের এমন বক্তব্যের পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কে হস্তক্ষেপ করছে? যদিও চীনা রাষ্ট্রদূত কোনো দেশের নাম সরাসরি বলেননি, কিন্তু চলতি বছরের জানুয়ারি মাসের একটি ঘটনায় চীনা দূতাবাস সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ হস্তক্ষেপের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূতের কথা বলেছিলেন। বিশেষজ্ঞরা মনে করেন, কূটনৈতিক পরিমণ্ডলে এই মন্তব্যকে কেবল একটি সাধারণ বক্তব্য হিসেবে দেখার সুযোগ নেই। দর্শক, গত বছরের 2রা সেপ্টেম্বর বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদন পাওয়ার জন্য গত বছরের 23 অক্টোবর শুনানিতে এক প্রশ্নের জবাবে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছিলেন, ঢাকায় গিয়ে প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে চীনের দিকে ঝুঁকে পড়ার ঝুঁকির বিষয়টি বাংলাদেশের কাছে স্পষ্টভাবে তুলে ধরবেন তিনি। ঢাকায় কর্মস্থলে যোগ দিয়ে মার্কিন রাষ্ট্রদূত প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন চলতি বছরের 21 জানুয়ারি। তখন তিনি সাংবাদিকদের স্পষ্ট জানিয়েছিলেন, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্ততায় ঝুঁকির যে বিষয়টি রয়েছে তা তিনি স্পষ্টভাবে অন্তর্বর্তী সরকার বা নতুন নির্বাচিত সরকারের কাছে তুলে ধরবেন। রাগঢাক না রেখেই বলেছিলেন, সামরিক ও প্রতিরক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে চীনের সাথে বাংলাদেশের মাখামাখি খুব বেশি পছন্দ নয় আমেরিকার। ব্রেন্ট ক্রিস্টেনসেনের এমন খোলামেলা কথাবার্তা তখন একেবারেই ভালোভাবে নেয়নি ঢাকার চায়না দূতাবাস। পরদিন অর্থাৎ চলতি বছরের 22 জানুয়ারি ঢাকার গণমাধ্যমগুলোতে লিখিত বার্তা পাঠায় চায়না দূতাবাসের মুখপাত্র। তখন গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, চীনের সঙ্গে কিছু ক্ষেত্রে যুক্ততার ঝুঁকি নিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ ভিত্তিহীন হিসেবে অভিহিত করেছে ঢাকায় চীনা দূতাবাস। চীন দূতাবাসের মুখপাত্র বলেছেন, এমন মন্তব্যে ভুল শুদ্ধ গুলিয়ে ফেলা হয়েছে আর এর পিছনে স্পষ্টভাবেই অসৎ উদ্দেশ্য রয়েছে। চীনের মুখপাত্র তখন আরো বলেছিলেন, চীন ও বাংলাদেশের সহযোগিতা দুই দেশ ও তাদের জনগণের বিষয়। এখানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কিংবা আঙুল তোলার কোনো সুযোগ নেই। চীন যুক্তরাষ্ট্রকে তাদের দায়িত্ব সম্পর্কে আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়েছিল। পাশাপাশি বাংলাদেশের স্থিতিশীলতা ও আঞ্চলিক উন্নয়ন ও সহযোগিতার পক্ষে সহায়ক এমন কর্মকাণ্ডে বেশি মনোযোগ দেওয়ার তাগিদ দিয়েছিল। এই ঘটনার 1 মাসের মধ্যে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসে। নির্বাচনের 3 দিন আগে তড়ি ঘড়ি করে ইউনূসের অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের শত শর্তের বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে। মার্কিন সরকারের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কোনো কাজে একেবারে শিকল পরিয়ে দেওয়া হয় এই চুক্তির মাধ্যমে। আর এই চুক্তি সম্পাদনের আগে মার্কিন প্রতিনিধিরা বাংলাদেশের বিএনপি ও জামাত ইসলামীর সাথে বৈঠক করেছিলেন। ফলে বিএনপি ক্ষমতায় এসে এই চুক্তির বাইরে যাওয়ার মতো কিছুই করতে পারেনি। এই চুক্তির কারণে বাংলাদেশ কতটা আটকে পড়েছে তা বোঝা যাচ্ছে ডেইলি স্টার এক রিপোর্ট থেকে, যেখানে বলা হচ্ছে এই চুক্তির শর্ত পূরণ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের গম টন প্রতি $24 বেশি দিয়ে কিনছে বাংলাদেশ। এমনকি চুক্তিটি নিয়ে সংসদীয় সরকারি দলের কোনো সদস্যকে আলোচনা পর্যন্ত করতে দেখা যায়নি। বিশেষজ্ঞরা মনে করেন,
তারেক রহমানের চীন সফরের পর তিস্তা প্রকল্প, অর্থনৈতিক করিডোর এবং চীনের সাথে সামরিক সম্পর্কের জন্য 2+2 সংলাপ নিয়ে বেশি আলোচনা হচ্ছে। কিন্তু বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত বাণিজ্য চুক্তির 4 নম্বর ধারায় বলা হয়েছে, বাংলাদেশ যদি এমন কোনো দেশের বা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করে যারা বাজার মূল্যের থেকে কমে পণ্য বিক্রি করে কিংবা যারা দেশটির ভাষায় অপ্রচলিত বাজার হিসেবে স্বীকৃত, তাহলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিতে পারবে। এছাড়া যুক্তরাষ্ট্র যদি কোনো দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে বাংলাদেশকে তা মেনে চলতে হবে এবং সে অনুযায়ী রপ্তানি নিয়ন্ত্রণ কার্যকর করতে হবে। এই ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম ক্রয় বাড়ানোর চেষ্টা করবে এবং নির্দিষ্ট কিছু দেশ, যা মূলত চীন ও রাশিয়াকে নির্দেশ করে, তাদের কাছ থেকে সামরিক সরঞ্জাম ক্রয় সীমিত করবে। প্রশ্ন হলো, এই চুক্তির পর বাংলাদেশ কি আদৌ চীনের কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনতে পারবে? গত ফেব্রুয়ারি মাসে প্রকাশিত রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে বাংলাদেশের পরবর্তী সরকারকে চীনা সামরিক সরঞ্জামের বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা বা ডিফেন্স সিস্টেম গ্রহণের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে দেশটি। অথচ তার অনেক আগে 2025 সালের 7 অক্টোবর বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছিল, ইনুস সরকার চীনের তৈরি 20টি J-10C মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছিল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছিল, ইনুস সরকার আমলে ভারত সীমান্তের কাছাকাছি একটি ড্রোন কারখানা স্থাপনের জন্য বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই করেছে চীন। কিন্তু তারেক রহমানের সফরে যুদ্ধ বিমান কিংবা অন্য কোনো সামরিক সরঞ্জাম কেনার বিষয়ে চীনের সাথে কোনো চুক্তি হয়নি। চীনের রাষ্ট্রদূত বৃহস্পতিবার যে বক্তব্য দিয়েছেন তাতে নাম উচ্চারণ না করলেও তার কথায় বোঝা যায় মার্কিন এই চুক্তির দিকেই তিনি ইঙ্গিত করেছেন। চীনের রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশ বর্তমানে যেসব পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা চীন বুঝতে পারে। এই কারণে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতায় চীনের অবস্থান স্পষ্ট এবং বাংলাদেশকে এই বিষয়ে সমর্থন দেওয়া হচ্ছে। প্রশ্ন হলো, মার্কিন এমন শর্তের বেড়াজালের মধ্যে যেখানে মার্কিন রাষ্ট্রদূত প্রকাশ্যে বলেছেন চীনের সাথে সামরিক সখ্যতার মার্কিন আপত্তি আছে, সেখানে চীন ও বাংলাদেশের পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ সমন্বয়ে চীনের প্রস্তাব অনুযায়ী 2+2 সংলাপ প্রক্রিয়া চালু হবে কিভাবে? যদি চালু হয়ও তাহলে এই সিদ্ধান্তগুলো আলোর মুখ কি দেখবে? যদিও বিশ্লেষকরা মনে করেন এই 2+2 সংলাপ স্পষ্টতই ওয়াশিংটনের এআরটি চুক্তির আর্টিকেল 4 প্রতি বেজিং এর এক প্রচ্ছন্ন কিন্তু অত্যন্ত শক্তিশালী সামরিক জবাব। তবে সংবাদ সম্মেলনে সামরিক সরঞ্জাম বিষয়ক প্রশ্নের জবাবে চীনের রাষ্ট্রদূত বেশ কৌশলী ছিলেন। বাংলাদেশ ও চীনের প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও ইতিবাচক অগ্রগতির কথা জানালেও তিনি সম্ভাব্য কোনো নির্দিষ্ট প্রতিরক্ষা সরঞ্জাম বা সামরিক ক্রয় নিয়ে এই মুহূর্তে মন্তব্য করতে রাজি হননি। শুধু সামরিক বিষয় নয়, তারেক রহমানের এই চীন সফরকে ঘিরে আরো দুটি বিষয় বেশ জোরে সোরে আলোচনা হচ্ছে। তার একটি হলো তিস্তা প্রকল্প। যদিও প্রকল্পটি পুরানো, তারপরও বাংলাদেশের নতুন রাজনৈতিক ব্যবস্থায় এই প্রকল্পকে ঘিরে ভারতের অস্বস্তির কথা বেশি আলোচিত হচ্ছে। যদিও বাংলাদেশের চাওয়া এই প্রকল্পে চীনের অর্থায়ন, কিন্তু চীন আপাতত কারিগরি সহায়তা দেওয়ার কথা বলেছে। এই প্রকল্প নিয়ে চীনের চেয়ে যে বাংলাদেশের আগ্রহ বেশি, সেটিও চীনের রাষ্ট্রদূতের কথা পরিষ্কার। রাষ্ট্রদূত ইয়াওয়েন বলেছেন, বাংলাদেশের অনুরোধের ভিত্তিতেই চীন এই প্রকল্পে কাজ করতে আগ্রহী, এছাড়া অন্য কিছু বেজিং এর বিবেচনার বিষয় নয়। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, তিস্তানি বিশেষজ্ঞরা বলেছেন ভারতের এ নিয়ে কিছুটা উদ্বেগ আছে, আবার অনেকে বলছেন উজান থেকে ভারত পানি না ছাড়লে এটি ফলপ্রসূ হবে কিনা এ নিয়েও উদ্বেগ আছে। এর জবাবে রাষ্ট্রদূত বলেন, এটা নিয়ে অন্য উপাদানের কথা বলছেন, এটা চীনের বিবেচনার বিষয় নয়। বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী চীন এগিয়ে এসেছে। তারেক রহমানের সফরে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার অর্থনৈতিক করিডোর বা BCIM গড়ার একটি প্রস্তাব দিয়েছেন। এটি নিয়ে যে চীন বেশ সিরিয়াস সেটিও বোঝা গেছে রাষ্ট্রদূতের কথায়। তিনি বলেছেন, অন্য দেশের ব্যাপারে তারা খোলা মন নিয়ে আছেন, তারা যদি তৈরি থাকে তবে চীন তাদের যুক্ত করতে তৈরি আছে। এখানে সাংবাদিকরা ভারতের যুক্ত হওয়ার বিষয়ে রাষ্ট্রদূতকে প্রশ্ন করেছিলেন। দর্শক, ভারত এই করিডোরের সাথে একসময় যুক্ত ছিল, পরে দেশটি সরে যাওয়ার কারণে এই করিডোরটি আর আলোর মুখ দেখেনি। গতকালের ভিডিওতে আমরা এ নিয়ে বিস্তারিত বলেছিলাম। কূটনৈতিক সূত্রগুলো বলছে, চীনের সাথে সামরিক সম্পর্ক এবং করিডোর স্থাপন নিয়ে শুধু যুক্তরাষ্ট্রই নয়, কোয়াডভুক্ত এবং ন্যাটোভুক্ত দেশগুলোর আপত্তি আছে।
তারেক রহমান চীন সফরে যাওয়ার দিনই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করে বিষয়টি তারা জানিয়েছেন। বিশ্লেষকরা মনে করেন বাইডেনের আমলে গণতন্ত্র, নির্বাচন এবং মানবাধিকার এসব বিষয়ে বাংলাদেশের উপর চাপ দিতে আমেরিকা এমনকি কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছিল, কিন্তু বর্তমান ট্রাম্প প্রশাসনের আমলে সেটি পরিণত হয়েছে বাণিজ্যিক নিষেধাজ্ঞার ভিত্তিতে। এমন পরিস্থিতিতে তারেক রহমানের চীন সফর এবং সেটিকে ঘিরে চীনার রাষ্ট্রদূতের কঠোর মন্তব্য স্পষ্টতই বোঝা যাচ্ছে বাংলাদেশকে ঘিরে পরাশক্তিগুলোর দড়ি টানাটানির গতি বেশ বেড়েছে। এমন পরিস্থিতিতে ছায়াযুদ্ধের মাঝখানে পড়ে বাংলাদেশ ঠিক কোন দিকে ঝুঁকবে বা কিভাবে পরিস্থিতি সামাল দিবে সেটি এখনো পরিষ্কার নয়। কিছুদিন আগে আপনাদের মনে আছে এই জান্তা সরকারের, মায়ানমারের জান্তা সরকারের প্রেসিডেন্ট, তিনি ভারতবর্ষে এসেছিলেন সফরে এবং মোদির সঙ্গে এবং আমাদের উচ্চপদস্থ যে সমস্ত মন্ত্রী এবং আমলা রয়েছে তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন, মিটিং করেছেন, তারপর দেশে ফিরে গেছেন। তারপর আজকে খবর পাওয়া গেল, আজকে দুপুর 2:30 নাগাদ আপনাদের আরাকান আর্মির জান্তা সরকার আরাকান আর্মির ওপরে এয়ার স্ট্রাইক করেছে। এয়ার স্ট্রাইকটা হয়েছে রাখাইনের মুথিডং এবং মংডুতে। এই মুথিডং এবং মংডু এই দুটো অঞ্চলে আরাকান আর্মির ওপরে ব্যাপক এয়ার স্ট্রাইক হয়েছে, প্রচুর হতাহত হয়েছে এবং শোনা যাচ্ছে আনকনফার্ম সোর্স যে আরাকান আর্মির যিনি চিফ আছেন, লোকাল চিফ, তিনি এখন চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া এটা হয়েছে 2:50 আর 3:50 KNHI বলে একটা সংগঠন, যাকে আমি খাইনি যাকে বলা হয়, খাইন উত্তরপ্রদেশ বিহারের লোকেরা খাইনকে খাইনি বলে, যেটা ওই তামাক হাতে ঘষে চুন দিয়ে মুখের এখানে রেখে দেয়, নোয়াহীন তামুক। তা খাইন এই শব্দটা হচ্ছে মানে ভারতীয় শব্দ। এই শব্দটা ওখানে কি করে ব্যবহার হলো তা আমি জানি না। এর পেছনে কারা রয়েছে, কি রয়েছে, এই খবরও আমার কাছে নেই। এই যে 3:30 নাগাদ এরা বাঘাইছড়ি এবং জলছড়ি এই দুটো এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে এদের সংঘর্ষ হয়, দুটো জায়গা। তাতে এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে 4 জন বাংলাদেশি সৈনিক শহীদ হয়েছে। আনকনফার্ম সোর্স, কনফার্ম সোর্স নয়, কারণ কিছুক্ষণ আগে ঘটেছে। আমি খবর পেয়েছি, যতটা পেরেছি কনফার্ম করেছি এবং কনফার্ম করার পরে আপনাদের সামনে আমি বসছি কথা বলার জন্য। তো এই যে ঘটনাগুলো হঠাৎ ঘটছে, এক তো রাখাইনের ওপরে আরাকান আর্মির ওপরে হামলা টামলা হলো, তারপর আবার ওই খাইন KHIN, এটা গুগল আমায় দেখাচ্ছে যে এটার নাম হচ্ছে খাইন, অর্থাৎ খৈনি। আমি নিজেও জানতাম না, আমি গুগল সার্চ করলাম। গুগল কারা এর পেছনে মদতদাতা রয়েছে এসব কিছুই জানা যায়নি। আর আরাকান আর্মি মানে ওপরে একটা বড় ধরনের স্ট্রাইক আরো পরিকল্পনা হচ্ছে বলে জান্তা সরকার প্রেস রিলিজ দিয়েছে, যে আরো বড় ধরনের এয়ার স্ট্রাইক করা হবে, মানে আরাকান অঞ্চলটাতে যত রয়েছে সেই অঞ্চলটাতে, এবং বাংলাদেশ সীমানার মধ্যে যেখানে যেখানে আরাকান আর্মি রয়েছে, ধরুন বাংলাদেশের মধ্যে যদি আপনার ওই বান্দারবন এলাকা ফেলাকায় যদি আরাকান আর্মি থাকে,
তাহলে বান্দারবন এলাকাও কিন্তু আপনাদের নিরাপদ থাকবে না। অর্থাৎ মায়ানমার বকলমে বলতে গেলে বাংলাদেশের ওপর চড়াও হতে যাচ্ছে, যদি না বাংলাদেশ আর্মি এদেরকে হটাতে পারে। এখন কি হয়েছে সত্যি মিথ্যে তাও জানি না। এই যে 4 জন শহীদ হওয়ার কথা বলা হচ্ছে, যুদ্ধে যারা মারা যান তাদেরকে আমরা শহীদ বলি, কারণ তারা দেশের জন্য প্রাণ দিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত আমাদের। সে যে দেশেরই হোক, তিনি দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাই তার প্রতি সশ্রদ্ধভাবে আমাদের কথা বলা উচিত। তো এই আরাকান আর্মি এখন কিন্তু আপনাদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে, কারণ যেখানে যেখানে আরাকান আর্মি রয়েছে সেখানে সেখানে জান্তা সরকার কিন্তু এয়ার স্ট্রাইক করবে। কারণ আমি জানি না আরাকান মানে বাংলাদেশের ভূগোল আমার জানা নেই, চট্টগ্রামের কোন কোন অঞ্চলে ওই খাগড়াছড়ি, নাইখাংছড়ি, এই সমস্ত জায়গাগুলো যেগুলোর নাম শুনি, সেই সমস্ত অঞ্চলে যদি ছড়িয়ে ছিটিয়ে এই সমস্ত জলকেলি ফলকেলি করে বেড়ায় না বাংলাদেশের ভেতরে ঢুকে, বাংলাদেশের ভেতরে যদি ঢুকে থাকে তাহলে বাংলাদেশের কাছে কিন্তু একটা বড় বিপদ সংকেত। এদিকে শোনা যাচ্ছে, এই খবরটা কনফার্ম, যে আজকে বিকেল বেলা ব্রেন ক্রিস্টেনসন তিনি আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে ডেকে আগা পাঁচতলা ঝাড় দিয়েছেন। কি প্রসঙ্গে ঝাড় দিয়েছেন, কেন ঝাড় দিয়েছেন সে আমি বলতে পারবো না, তবে তিনি বেরোবার সময় বেশ গম্ভীর ছিলেন। মানে সালাউদ্দিন সাহেব কারোর সঙ্গে কোনো কথা বলেননি, তিনি চুপচাপ বেরিয়ে গেছেন। যা ঢোকার সময় খুব হাসি মুখে ঢুকেছিলেন, মানে হাস্যোজ্জ্বল মুখে ডেকে পাঠিয়েছেন হয়তো কোনো সুখবর দেবেন, কিন্তু ভেতরে ঢুকে সুখবরের জায়গায় অন্য কোনো খবর হয়েছে কিনা সেটা বোঝা যাচ্ছে না। এখন এই তারেক রহমান সরকার এখন উভয় বিপদে পড়েছে, এদিকে মায়ানমার, এদিকে হচ্ছে আবার আরাকান আর্মি, তারপর হচ্ছে আপনার ভারতীয় সেনার চাপ, ওদিকে চীন আবার ঢুকতে চাইছে। এখন চীন মদত দিচ্ছে না ভারত মদত দিচ্ছে, এখন কে দিচ্ছে, কে পেছনে আছে না সামনে আছে, কেউ কিচ্ছু বলা যাচ্ছে না। তবে অবস্থা যে ক্রমশ ঘোরালো হবে, এবং আপনারা যদি আরাকান আর্মি আপনাদের যে বংশে ঢুকেছে সেই সমস্ত অঞ্চল যদি আপনারা আরাকান আর্মি থেকে আর্মিকে বিতরণ না করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কপালে দুঃখ আছে। মানে এটা আমি বলতে চাইছি, আরাকান আর্মি কিন্তু আপনাদের সর্বনাশ ডেকে আনছে। আপনারা আরাকান করিডোর দিতে চাইছিলেন না আমেরিকার কথায় যদি পৃথিবী চলতো না তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। সুতরাং বাস্তবে আপনারা নেমে আসুন, আর ওই আমেরিকার দেওয়া পথে, দেখানো পথে আপনারা চলাটা বন্ধ করুন, না হলে পরে আপনাদের ভবিষ্যতে অনেক কষ্ট রয়েছে। আজকে 4 জন শহীদ হয়েছেন, কালকে 40 হবে, তারপর 4000 হবে, এইভাবে বাড়তে থাকবে। সেটা যাতে না হয়, বাংলাদেশের বুকে যাতে শোকের ছায়া না নেমে আসে, তার জন্য আমার একটা আগাম সংকেত দোয়া রইল আপনাদের। দেখুন, জুলাই আন্দোলনে প্রথম কথা হলো যে আন্দোলনকারীদের অত্যন্ত চতুরতার যে শুরু, সেটা হলো যে কোটা আন্দোলন। কোটা আন্দোলন বাংলাদেশে এমন একটা জনপ্রিয় বিষয় যেটা আওয়ামী লীগ 49 সাল থেকে যদি আমরা এর বয়স ধরি, এত পুরনো একটা দল কোটা আন্দোলন কতটা জনপ্রিয় হতে পারে এইটা বোঝার সক্ষমতা কিন্তু আওয়ামী লীগ দেখাতে পারেনি।
কোটা আন্দোলন কি ছিল? যে সরকারি চাকরি মিলবে কোটাবিহীন। ধরেন যদি 20 লাখ বিসিএস পরীক্ষার্থী থাকে, শুধু তো বিসিএস পরীক্ষার্থীরা সরকারি চাকরি করে না, বিসিএস এর বাইরেও তো আরো গ্রেড 2, 3 থেকে পিয়ন পর্যন্ত চাকরি দেওয়া হয় অন্যান্য জায়গায়, কিছু পিএসসির মাধ্যমে, কিছু নানান জায়গায়। এইভাবে যদি প্রতি বছর বাংলাদেশে 30 লাখ সরকারি চাকরি প্রত্যাশী থাকে, চাকরি হয়তো 5,000 মানুষ পাবে, ধরুন প্রত্যাশী হলো 30 লাখ। এই 30 লাখেরই কিন্তু স্বপ্নে ওরা আগুন ধরিয়ে দিয়েছিল যে কোটা বাতিল করবে, বা কোটা তো আসলে ছিল না সেই সময়। ছাত্রলীগের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কিন্তু ওই সময় ক্লিয়ার করে দিয়েছিল কোটা ছিল না, কিন্তু ওই যে আদালতে প্যাচ লাগালো, সেগুলো তো আপনারা জানেন সবকিছু, যে নতুন করে মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা ফিরিয়ে দিতে হবে, সেখানে তো 55% কোটা চলে যায় সব মিলে। কোটাটা হলো যে আপনার অত্যন্ত অজনপ্রিয় একটা ব্যাপার, কোটার প্রয়োজন আছে কিন্তু এটা অজনপ্রিয় একটা বিষয়। ফলে 30 লাখ মানুষের স্বপ্নে কিন্তু ওরা আগুন ধরিয়ে দিয়েছিল। চাকরি যদিও 5,000 লোক পেত, কিন্তু আপনার যখন আন্দোলনটা শুরু হলো, ওই 30 লাখই ভাবছিল যে কোটা তুলে দিলে বা এই আন্দোলনটা সফল হলে আমি কিন্তু একটা চাকরি পাবো। 30 লাখ লোকের সাথে যদি আপনি আরো যোগ করেন, প্রত্যেকের পরিবারে যদি 5 জন করে আপনি যোগ করেন, 1.5 কোটি মানুষ কিন্তু হয়ে যায়। এই ধরনের একটা আন্দোলন এমন একটা বিষয়ের উপর শুরু হয়ে গিয়েছিল যে আপনি সরাসরি কিন্তু 1.5-2 কোটি মানুষকে এখানে সামিল করতে পারবেন। আওয়ামী লীগের এটাই প্রথম রাজনৈতিক ব্যর্থতা, যে এই গভীরতাটা তারা অনুধাবনই করতে পারেনি। আর এটা তো অবশ্য শুনেছিলাম, আমরা শুনেছি, কিছু সত্যতাও থাকতে পারে, যে আওয়ামী লীগই কোটা আন্দোলন শুরু করেছিল কোনো না কোনো কি কারণে জানি, এবং আওয়ামী লীগ ছাত্রলীগে যাদেরকে ঢুকিয়েছিল শিবির হিসাবে বা জঙ্গি হিসাবে, বুঝে বা না বুঝে, তাদেরকে দিয়ে আওয়ামী লীগ এই আন্দোলন শুরু করিয়েছে। এই কথাটা কিন্তু আছে, সমাজে প্রচলিত আছে, এবং আমি মনে করি যে এটা তো সত্যতা থাকতেও পারে। অর্থাৎ নিজের ঘরে নিজেদের উচ্ছেদের শুরুটা এই ক্ষেত্রে বলা যায় আওয়ামী লীগই শুরু করেছিল। প্রথম দিকে কিন্তু এই কোটা আন্দোলনে পিনাকিরা ছিল না। পিনাকি তো আওয়ামী লীগ বিরোধী। আমি এমনকি শ্যামল দত্ত, যে এখন জেলে আছে, তাকেও বলতে শুনেছি যে এটা সরকার আন্দোলনটাকে বন্ধ করতে চাচ্ছে না। শ্যামল দত্তের কাছে নিশ্চয়ই কোনো জেনুইন খবর ছিল। যা হোক, এই যে আপনার বাংলাদেশের পরোক্ষভাবে 30 লক্ষ মানুষের স্বপ্নে আগুন ধরিয়ে দিয়ে আরো 1.20 কোটি পরোক্ষভাবে তাদের স্বপ্নে আগুন ধরিয়ে দিয়ে আন্দোলন করলে আন্দোলনটা কিন্তু জনসমর্থন পায়। আর এই স্বপ্ন তো সেই স্বপ্ন না, আপনার যে পিয়ন হবে, এই 30 বাংলাদেশে মানুষ সরকারি চাকরির কি স্বপ্নটা দেখে, যে আমি যদি কোনোভাবে একটা দারোগা হতে পারি, কোনো জায়গায় একটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হতে পারি, কোনো জায়গায় একটা এসি ল্যান্ড হতে পারি, কোনোভাবে কাস্টমসের একটা ইন্সপেক্টর হতে পারি, আমি তো 30 বছর 40 বছর চাকরি করার পর আমি 1000 কোটি 100 কোটি টাকার মালিক। এই স্বপ্নটা ওই 30 লাখ ছেলে মেয়ে, যার আসলে কেউ চাকরি পাবে না, সেও কিন্তু একই স্বপ্ন দেখেছে। বুঝতে পেরেছেন কত বড় কঠিন স্বপ্ন জ্বালিয়ে দেওয়া হয়েছিল? সেই স্বপ্নের কারণে এই কোটা আন্দোলনটা এত বড় মোমেন্টাম পায়। কিন্তু আজকে দেখেন, এই যে কোটা আন্দোলনের ফলে সবকিছু, কোটা আন্দোলনটা সফল হলো, এই 1.5 কোটি মানুষ কি দেখছে না যে এইখানে তাদের যে চাকরির যে স্বপ্ন তাদেরকে দেখানো হয়েছিল, বা তাদের পরিবারের বা তাদের একজন সন্তানের, সেটার কোনোই সুরাহা হয় নাই। ইউনূস তার 2 বছর কাদের চাকরি দিয়েছে, কাদের সে বিভিন্ন জায়গায় চাকরি দিয়েছে, সেটা মানুষ দেখেছে না। ফলে কোটা আন্দোলনের আপনার যে জিনিসটা সবচেয়ে বেশি শক্তিশালী ছিল, মানুষের স্বপ্নে আগুন ধরিয়ে দেয়া, যে 30 লাখ মানুষ 100 কোটিপতি হয়ে যাবে এই আন্দোলন সাকসেসফুল হলে। সাকসেসফুল হয়েছে,
30 লাখ তো বাদ দিন, ন্যায়সঙ্গতভাবে সরকারি চাকরির বিতরণ করে যে সমাজে একটা ওরা যে বৈষম্যবিহীনতা বলেছিল সেটার কি সুরাহা হয়েছে? হয় নাই। ফলে আর কিছু লাগে না। এই যে একটা বড় স্বপ্নভঙ্গ বাংলাদেশের চরমপন্থীরা ঘটিয়ে দিয়েছে, এটা একাই কিন্তু 24শে জুলাই জঙ্গি আন্দোলনটা ব্যর্থ হওয়ার জন্য যথেষ্ট ছিল। এবং ওদের যদি মনে করেন যে দীর্ঘমেয়াদে বাংলাদেশ শাসন করার মতো বুদ্ধি থাকতো, যেটা জঙ্গিদের কখনো নাই, চরমপন্থী জঙ্গিদের আমার কাছেও মনে হয়, আমিও এটা নিয়ে দুঃখ প্রকাশ করি যে জামাতি তো বাংলাদেশের সবচেয়ে বেশি বুদ্ধিমানের সাথে দল চালায়, রাজনীতি করে, সংগঠন করে, সবচেয়ে সুসংগঠিত। এর ধারে কাছে তো বিএনপি, আওয়ামী লীগ নাই। কিন্তু জামাত আপনার বদ্ধ চিন্তার মানুষদের দ্বারা গঠিত হওয়ার কারণে তাদের দুর্বলতাটা কিন্তু আরো ব্যাপক। এই দুর্বলতার কারণে সেই দিকটা কেউ কিন্তু চিন্তা করেনি যে যেই নগদ কথাটা বলে এই ষড়যন্ত্রটা আদায় করে নিলাম, সেটার দিকে একটু মনোযোগ দেয়, কেউ কিন্তু দেয়নি। শুরুটা কিন্তু হয়েছিল এই কোটা বিরোধী আন্দোলন নিয়ে। এই আন্দোলনে কারা কারা যুক্ত হয়েছিল? এই আন্দোলনে যুক্ত হয়েছিল বিএনপি, এই আন্দোলনে যুক্ত হয়েছিল ইউনূস, এই আন্দোলনে যুক্ত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ বিএনপি, ইউনূস এবং তার মিত্ররা। ইউনূস আর তার মিত্ররা কারা? এরা হলো প্রথম আলো, ডেইলি স্টার, যারা যারা বাংলাদেশের সেকুলার নাস্তিক পাকিস্তানপন্থী আছে, বিশাল শক্তিশালী। মোটামুটি বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হলো যে সরকার তারা চালিয়েছে জামাতের পৃষ্ঠপোষকতায়, বুদ্ধিজীবিতা করেছে ইউনূসের নেতৃত্বে প্রথম আলো, ডেইলি স্টার, এই বিশাল পাকিস্তানি বাহিনী। বিএনপি যুক্ত হয়েছে, বিশাল পাকিস্তানি বাহিনী যুক্ত হয়েছে ইউনূসের নেতৃত্বে, বুদ্ধিবৃত্তিক শ্রেণী নামে, বুদ্ধিজীবী শ্রেণী নামে, আর যুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু দেখেন, এদের সবার কি উদ্দেশ্য এক ছিল? যারা জামাত এবং যারা মূল এই আন্দোলনের যারা মূল শক্তি, যারা নেতা, তাদের দীর্ঘস্থায়ী স্বপ্নটা কি? যে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধপন্থী যে জিনিসগুলো আছে, মানুষ আছে, রাজনীতি আছে, প্রতিষ্ঠান আছে, প্রতিটাকে ধ্বংস করে ফেলা। ইউনূস বাহিনীর উদ্দেশ্য কি ছিল? পাকিস্তান পন্থা ফিরে আসবে, কিন্তু জঙ্গিবাদের পথে নয়। যেমন বর্তমানে পাকিস্তান যেটা আছে, বর্তমান পাকিস্তান তো জঙ্গিবাদী রাষ্ট্র না, ইসলামিক রাষ্ট্র, কিন্তু জঙ্গিবাদী রাষ্ট্র না। বিএনপির স্বপ্ন কি ছিল? আওয়ামী লীগকে হটিয়ে ক্ষমতায় আসা। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ ছিল যে ভূরাজনৈতিকভাবে বাংলাদেশকে, তার যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বৃহত্তর ভূরাজনৈতিক স্বপ্ন, সেই স্বপ্নে বাংলাদেশকে সামিল করা, অর্থাৎ শেখ হাসিনার সরকার। হ্যাঁ, এইখানে একটা কমন বাধা ছিল শেখ হাসিনা, তারেক রহমানের বাধা শেখ হাসিনা। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে তারেক রহমান প্রধানমন্ত্রী থাকতে পারছে না। ইউনূস এবং ওই বুদ্ধিজীবী শ্রেণী যারা বাংলাদেশকে পাকিস্তান মডেলে দেখতে চায়, তাদেরও বাধা শেখ হাসিনা। মার্কিন যুক্তরাষ্ট্রেরও বাধা শেখ হাসিনা। আর যারা স্বাধীনতা বিরোধী, তাদের বাধা তো শেখ হাসিনাই। ফলে ওরা ঐক্যবদ্ধ হয়েছিল যে একসাথে এক নৌকায় বা এক আন্দোলনে উঠে শেখ হাসিনার পতন ঘটানো। আপনারা খেয়াল করবেন, এটা গোলাম মোল্লা রনি বলে যে আর কিচ্ছু ভাবা হয়নি, শেখ হাসিনা পড়ে যাক, শেখ হাসিনা পড়ে যাক। আসলে তাদের সবার ওটুকুন প্ল্যান ছিল। কারো কারো দীর্ঘমেয়াদী প্ল্যান থাকতে পারে, কিন্তু শেখ হাসিনা পড়ে যাওয়ার পর কি করবে এই প্ল্যান করার মতো বুদ্ধি তাদের ছিল না, আর থাকার সুযোগও ছিল না। কারণ হলো যে আপনার চারটা শক্তি এখানে মিলিত হয়েছিল: বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী জঙ্গি শ্রেণী,
যাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে একটা মৌলবাদী জঙ্গিবাদ রাষ্ট্র করা এবং পাকিস্তানের পরাজয়ের প্রতিশোধ গ্রহণ করা। ইউনূসের নেতৃত্বে এই ডেইলি স্টার, প্রথম আলো সহ বুদ্ধিজীবী শ্রেণী, তাদের আবার কিন্তু পাকিস্তান প্রতিষ্ঠা করার স্বপ্ন আছে, কিন্তু মাইনাস জঙ্গি শ্রেণী। দেখেন কিভাবে তাদের মধ্যে কনফ্লিক্টিং ইন্টারেস্ট আছে। বিএনপির স্ট্রেট ফরওয়ার্ড, রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, তারা যেভাবে আগে দেশ চালিয়েছে সেইভাবে দেশ চালানো। মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বপ্ন ছিল, সেখানে কি জামাতের যে স্বপ্ন বা বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের যে স্বপ্ন, ধরেন স্ট্রেট ফরওয়ার্ড যে একটা ইসলামিক রাষ্ট্র গঠন করা, এইটা তো মার্কিন যুক্তরাষ্ট্র তো এই স্বপ্ন দেখে এই জঙ্গি আন্দোলনে আপনার সাহায্য করেনি। সবারই ইন্টারেস্ট, কনফ্লিক্টেড ইন্টারেস্ট ছিল, অর্থাৎ স্ববিরোধী ইন্টারেস্ট ছিল, যার কারণে এদের সবার এক জায়গায় বসা হয়েছিল শেখ হাসিনাকে উৎখাতের জন্য। কিন্তু তারা যখন এক জায়গায় বসলো যে পরবর্তীতে কি করবে, এই জায়গায় তাদের দ্বিধা দ্বন্দ্ব ছিল, যার কারণে দেখা গেল যে 5 থেকে 8 আগস্ট পর্যন্ত তারা সরকার গঠন করতে পারে নাই। তখন কিন্তু এই আন্দোলনের যারা থিওরিস্ট, পিনাকি প্রথমে এটার সাথে ছিল না, কারণ ও বুঝতে পারছিল যে এটা আওয়ামী লীগের আন্দোলন। যখনই আন্দোলনটা আওয়ামী লীগের হাতছাড়া হয়ে গেছে, পিনাকি কিন্তু অতি দ্রুত এখানে ঢুকেছে এবং সে এটার প্রধান নেতা হিসাবে আবির্ভূত হওয়ার চেষ্টা করেছে এবং অনেকটা তাকে প্রধান নেতা হিসাবে মেনেও নেওয়া হয়েছিল। আপনারা খেয়াল করবেন, এখন যে স্পিকার হয়েছে মুক্তিযোদ্ধা নামে হাফিজ সাহেব, উনিও কিন্তু বলেছিলেন যে পিনাকি, তারপরে কনক সরোয়ার, এদেরকে এনে উপদেষ্টা বানানো হোক। অর্থাৎ পিনাকিকে কিন্তু জুলাইয়ের জঙ্গি উত্থানের প্রধান নেতা হিসাবে বিএনপিও মেনে নিয়েছিল। তখন বিএনপির পক্ষে কিন্তু পিনাকি কথা বলতো। এই পিনাকি, তাজ হাশমি, ওরা তখন এক ভাই বন্ধু ছিল। ওরা যেহেতু যারা 21 জুলাই জঙ্গি উত্থান করিয়েছে, তাদের মধ্যে এরা যেহেতু মানে একটা বিপ্লবের তথ্যগুলো জানে, এদের মধ্যে কোনো ধরনের বুদ্ধিজীবিতার ক্ষমতা নাই, কিন্তু এরা তো বিপ্লবের তথ্যগুলো জানে। বিপ্লবের তথ্য কি ছিল? বিপ্লবের তথ্য খুবই সোজা। রাশিয়ায় যখন বিপ্লব হয়েছে, বিপ্লব হওয়ার পরে শ্রেণী শত্রু হিসাবে তারা খতম করে ফেলছে, অর্থাৎ রাশিয়ার আওয়ামী লীগকে খতম করেছে। চীনে যখন বিপ্লব হয়েছিল, চীনে শ্রেণী শত্রু বা যে কোনো শত্রু নামে চীনের আওয়ামী লীগকে মাও সেতুং এর পার্টি খতম করে ফেলেছিল। এই জন্য দেখবেন যে পিনাকি, তাজ হাশমি, এদের সবার মনে ভীষণ তাড়া ছিল যে আওয়ামী লীগ এবার খতম করে ফেলে। এবং জুলাইয়ের এই জঙ্গি উত্থানটাকে সফল করার জন্য আমি মনে করি যে পিনাকি এবং তাজ হাশমি যেটা চাচ্ছিল, যে নেপোলিয়নের তলোয়ার নিয়ে সব আওয়ামী লীগ খতম করে ফেলা, এটাই ছিল আসলে শেষ পর্যন্ত জুলাই জঙ্গি উত্থানকে রক্ষা করার কৌশল, রক্ষা করার একমাত্র উপায় ছিল। ব্যর্থ হলো কেন? কারণ বিষয়টা বাস্তব ভিত্তিক ছিল না। আপনার রুশ আন্দোলন বছরের পর বছর করা হয়েছে, জনগণকে সেখানে সামিল করা হয়েছে, শ্রেণীহীন সমাজের স্বপ্ন দেখানো হয়েছে। আবার চীনেও একই কাজ, বছরের পর বছর সংগ্রাম করেছে, শ্রেণীহীন সমাজের সংগ্রাম দেখিয়েছে। এবং ক্ষমতায় এসে লেনিন বা মাও সেতুং খুন খারাপই যাই করুক, সেই শ্রেণীহীন সমাজ বাস্তবায়নের জন্য কাজ করেছে একেবারে একনিষ্ঠভাবে। এই জায়গায় তো লেনিন বলুন, স্টালিন বলুন, মাও সেতুং বলুন, কাউকে কিন্তু আপনি মানে তাদের আন্তরিকতায় আপনি দোষ দিতে পারবেন না। তারা আন্তরিক ছিল, যত মানুষ খুন হোক। জুলাই জঙ্গিদের যে উদ্দেশ্য তারা দেখিয়েছে জনগণকে, যেটা দেখিয়ে তারা বৈষম্য বলে অনেক, সেটা কি ছিল যে বাংলাদেশের সরকারি চাকরিটা দিবে ন্যায়সঙ্গতভাবে, অর্থাৎ সরকারি চাকরি পেতে কোনো পিতামাতার চিন্তা করতে হবে না, অর্থাৎ যেই ছেলে মেয়ে সরকারি চাকরি পাওয়ার যোগ্য সে সরকারি চাকরি পাবে। দেখেন, যেটা তাদের প্রাথমিক এজেন্ডা ছিল,
সেটার বাস্তবায়নেই কিন্তু জুলাই জঙ্গিরা যায় নাই, চরমপন্থীরা যায় নাই। তারপরে ধরেন যারা জুলাই জঙ্গি উত্থানকে ভালো দৃষ্টিতে দেখতে চায়, ধরেন নুরুল কবির, তাদের তো একটা বড় এজেন্ট, মানে তাদের কথাবার্তা তো মানুষের কাছে গ্রহণযোগ্য করার একটা মানে একটা তাদের স্টেটমেন্ট আছে। নুরুল কবির বলুন বা এই জাতীয় যেগুলো পাকিস্তানি সেকুলার বুদ্ধিজীবী, তাদের ভাষ্য বা বিএনপিরও বলেন, তাদের ভাষাটা ছিল যে গণতন্ত্র প্রতিষ্ঠা, গণতন্ত্রের সংগ্রাম, ভোটের লড়াই, ভোটের সংগ্রাম। অ্যাক্রস দ্য বোর্ড সবাই বলেছে, এটা জঙ্গিরাও বলেছে, সবাই বলেছে, কারণ এই কথাগুলো তো জনপ্রিয়। তারপরে দেখেন দীর্ঘদিন 2 বছর ইউনূস ক্ষমতায় থাকার পরে যে নির্বাচন করেছে, যে নির্বাচন শেখ হাসিনা করলে তারা অন্যায্য বলতো, সেই নির্বাচনটাই তারা করেছে। অর্থাৎ আওয়ামী লীগ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করা। তাহলে কি উদ্দেশ্যটা সৎ ছিল? গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্য? আমরা যদি এই দুটা জিনিস চিন্তা করি, যে বৈষম্য দূরীকরণ, চাকরিতে বৈষম্যহীনভাবে চাকরি দেয়া, গণতন্ত্র প্রতিষ্ঠা, এই উদ্দেশ্যগুলো কি তারা সৎভাবে পালন করেছে? একজনও, এক ব্যক্তিও? এবং পালন না করাতে কোনো জায়গা থেকে কি কোনো ধরনের আপনার কথা উঠেছে? উঠে নাই। এই যে সৎভাবে পালন না করা এবং গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রহীনতা বাংলাদেশে বাড়ানো, বৈষম্যের কথা বলে আপনার ফেসিজমের বিরুদ্ধে কথা বলে ফেসিজম এবং বৈষম্য নিয়ে আসা, কোটা রহিত করার নামে পুরা কোটা জামাত শিবির বিএনপিকে দিয়ে দেয়া, প্রতিটা জায়গায় কত বড় অন্যায়ের ঘটনা ঘটেছে আপনারা চিন্তা করতে পারছেন? আপনারা দেখুন যেই বিপ্লবগুলা সার্থক হয়েছে, আপনি সেই রুশ বিপ্লব আর চীন বিপ্লবই চিন্তা করেন। যারা বিপ্লবের নেতা, যারা বিজয়ী, তারা যেই কথা বলে বিপ্লব কায়েম করেছে, সেইটা বাস্তবায়নে তাদের আন্তরিকতার কোনো অভাব ছিল না। তারপরেও কি ওই বিপ্লবগুলো সফল হয়েছে? স্বল্প মেয়াদে সফল হয়েছিল। চীনের বিপ্লব, রাশিয়ার বিপ্লব। তাদের রাশিয়ারটা যদি আমরা ধরি, তাদের যে থিওরি কমিউনিজম, সেটা যে মানব জাতিতে প্রয়োগযোগ্য না, এই কারণে চূড়ান্তভাবে রুশ বিপ্লব ব্যর্থ হয়েছে। কিন্তু 1917 সাল থেকে 1990 সাল পর্যন্ত তো সেটা সাকসেসফুল ছিল। অনেক দিন লেগেছে কিন্তু ব্যর্থ হতে। আর চীন এটাকে যাতে ব্যর্থ পরিপূর্ণভাবে না হয়ে যায়, চীন কিন্তু আবার আপনার পুঁজিবাদের এবং অন্যান্য জিনিস এখানে আত্মস্থ করে তার দেশটাকে টিকিয়ে রেখেছে। কিন্তু ওই জায়গায় আপনি তাদেরকে দোষ দিতে পারবেন না। লেনিন বা তারপরে যারা এসছে, স্টালিন, মাও সেতং বা তারপরে যারা এসছে, তারা কিন্তু তাদের বিপ্লবের যেই উদ্দেশ্য জনগণকে বলা হয়েছিল, সেখান থেকে তারা কিন্তু এক বিন্দু কিন্তু সরেনি। প্রয়োগের পদ্ধতি হয়তো বা ভুল থাকতে পারে, কিন্তু না, মানুষের জীবন মান উন্নয়ন, মানুষকে সমৃদ্ধি দেয়া, হ্যাঁ, শোষক শ্রেণীকে নিবৃত্ত করা, তাদেরকে বন্ধ করে দেয়া, এই উদ্দেশ্যগুলো তারা জেনুইনলি সফল করার চেষ্টা করেছেন, যত মানুষ খুন করুন নাকি। কিন্তু বাংলাদেশে যে বিপ্লব হয়ে গেল জুলাইতে, সেখানে দেখেন তারা যেসব প্রতিশ্রুতি মানুষকে দিয়েছে, একটাও তো বাস্তবায়ন করা তো দূরে থাকুক, বিপরীতটা করেছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু বিপরীতটা করেছে। হ্যাঁ, জুলাই জঙ্গি উত্থানে আরেকটা পার্টি ছিল সেনাবাহিনী। সেনাবাহিনীর উদ্দেশ্যটা কি ছিল? সেনাবাহিনীর উদ্দেশ্য বেশ, এটা নিয়ে আলাদা কথা বলা দরকার। ইমিডিয়েটলি উদ্দেশ্য ছিল যে সেনাবাহিনী যাতে আপনার ইয়েতে যেতে পারে, এই যে তাদের ইয়েটা যাতে বন্ধ না হয়ে যায়, তাদের পিস কিপিং মিশনগুলোতে ফোর্স পাঠানো যেন বন্ধ না হয়ে যায়। চিন্তা করেন কত ক্ষুদ্র স্বার্থে একটা প্রতিষ্ঠান কত বৃহৎ স্বার্থ জলাঞ্জলি দিতে পারে। এটা নিয়ে আমাদের অনেকদিন কথা বলতে হবে, আমি আজকে সেটা বলছি না। আরো যে কারণে আপনার জুলাই জঙ্গি উত্থানটা ব্যর্থ হয়েছে, তার মধ্যে ছিল যে ইউনূসের স্বার্থপরতা।
জুলাই জঙ্গি উত্থানের সাথে সবচেয়ে বেশি বেইমানি করেছে ইউনূস, আবার তাদেরকে সবচেয়ে বেশি প্রোটেকশনও কিন্তু দিয়েছে ইউনূস। কারণ হলো এই যে জামাত শিবির মূল যারা ভ্যানগার্ড জুলাই জঙ্গি উত্থানের, তাদের স্বপ্ন, এমনকি যে পাকিস্তানপন্থীর তারা ইউনূস নেতৃত্ব দিত তাদের স্বপ্ন, কারণ জুলাই জঙ্গি সরাসরি জঙ্গি যারা, তাদের স্বপ্ন বাস্তবায়ন হলে তো ইউনূস, মাহফুজা নাম, তারপরে মতি, এদের সবার গলা প্রকাশ্য দিবালোকে কর্তন করা হতো। সুতরাং দেখেন ওখানেও কিন্তু স্বার্থের কিন্তু সমস্যা আছে। আর ইউনূসের যে ব্যক্তিগত লোভ, ঢুকেই আপনার রাষ্ট্রকে লুটপাট শুরু করে দেয়া, যেটা নানানভাবে আমরা জানি, সেই 666 কোটি ডলার থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই ইউনূস তার কোপ বসায় নাই। এবং ইউনূস যেহেতু আপনার বড় ডাকাত, ছোট ছোট লোকগুলো ডাকাতি শুরু করে দিছে। আপনি দেখেন সালেউদ্দিন আহমেদ কত রেসপেক্টফুল মানুষ না, সে 80 লাখ টাকা নিয়ে নিয়েছে চিকিৎসার নামে। অর্থাৎ যার যত, হয়তো সালেউদ্দিন আহমেদের বয়স 30 থাকতে কোনো একটা অসুখ ছিল, সে সেটা দমায় রাখছে, সেটা সে তখন চিকিৎসা করে ফেলছে। ওই যে মৌলবীটা খালিদ নামে, সেও 80 লাখ টাকা, কেউ কিন্তু বাকি নাই। মানে এমন ভাবে। আর আরেকটা জিনিস, খোদার দোহাই, এই 80 লাখ 40 এই চুরি তো কিছুই না। আপনার এই জঙ্গিগুলা যে অর্থ চুরি করেছে, ডাকাতি করেছে, চাঁদাবাজি করেছে, আপনার নাহিদ, সার্জিস, হাসনাত, এর তুলনায় কিন্তু এই 40 লাখ 80 লাখ এগুলো কোনো টাকাই না। সবাই সরাসরি লুটপাটে নেমে গিয়েছে। আর এই সময়টা তারা দীর্ঘায়িত করেছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে, সংবিধান সংশোধন করবে আলী রিয়াজের নেতৃত্বে একটা কমিটি দিয়ে। এখন দেখেন এটাকে জঙ্গি উত্থানই বলতে চায় না। আমি দেখলাম যে একটা ছেলেকে নামিয়ে দিয়েছে জামাত, একটা 26-27 বছর বয়সী জঙ্গি, কি চৌকস সুন্দরভাবে সে বলে যাচ্ছে জুলাই জঙ্গি উত্থান ছিল না। এইভাবে নানান জায়গায় কিন্তু জামাত এখনো, জামাতের সার্থকতাই এটা যে জামাত, যেই জামাতের এজেন্ডা নাস্তিকদের গলা কেটে ফেলা, হিন্দুদের এই দেশ থেকে তাড়িয়ে দেয়া, সে কিন্তু সফলভাবে আপনার এই পিনাকি, তারপরে গৌতম দাস, আরো সফটলি ওই যে গর্দানের লোকটা, মোটা গর্দান, দেবপ্রিয়, এইরকম লোকগুলোকে নামাতে পেরেছে। যেই নাস্তিকদের সে গলা কাটবে, সেই নাস্তিকদের সে নামাতে পেরেছে। এই যে এই ছেলেটা, যেটা কি যেন নাম এখন ভুলে গেছি, আরো অনেক নাস্তিক কিন্তু, এই যে ফরহাদ মজার, সলিমুল্লাহ খান, অনেক নাস্তিক কিন্তু জামাতের পক্ষে কিন্তু আপনার সব তাদের জীবন বিকিয়ে দিচ্ছে। কিন্তু এই লোকগুলা কিন্তু ডাবল বিপদে আছে। জুলাই জঙ্গি উত্থানের পক্ষে গিয়ে তো এরা এদের জীবনে মৃত্যু কিন্তু আপনার লিখে ফেলছে। এই যে ফরহাদ মজাররা বা কি বলে প্রথম আলোর যে মতিউর রহমান, মাহফুজা নাম, এরা তো ওদের জীবনে মৃত্যুটাই লিখিয়ে ফেলেছে জুলাই জঙ্গি উত্থানের পক্ষে গিয়ে। ব্যাপক আলোচনা পরে করব। সেইটা জঙ্গিরা সফল হলো, সেই গলা কাটা যাবে। আওয়ামী লীগ সফল হলো, কিন্তু এদের জীবনে মানে ফাঁসির দড়ি ছাড়া আমি কোনো কিছু দেখি না। ফলে ওদেরও আপনার এই যে জুলাই জঙ্গি উত্থানটাকে বাঁচিয়ে রাখার জন্য ব্যাপক এখন আপনার বিনিয়োগ করতে হচ্ছে, প্রথম আলো বা যারা বলুন। ফলে না, মানুষের কাছে কিন্তু এটা যে ব্যর্থ হয়ে গেছে, ওই বক্তব্যটা ভালোভাবে এখনো পৌঁছাচ্ছে না, যে এটা একটা ব্যর্থ অভ্যুত্থান হয়ে গেছে, ব্যর্থ বিপ্লব হয়ে গেছে। আর আওয়ামী লীগ দেখেন, আওয়ামী লীগ তো কোনো ধরনের আপনার মাথা কোনোদিন খরচই করে নাই। জামাত যেখানে বুঝতে পেরেছে যে সে যেহেতু ইসলামিক জঙ্গিবাদ কায়েম করতে চায়, তাহলে তার কথা সবচেয়ে বিশ্বাসযোগ্যভাবে বলতে পারবে নাস্তিকরা এবং হিন্দুরা, সে কিন্তু 4-5-7টা নাস্তিক এবং হিন্দু নামিয়ে দিয়েছে। অন্যদিকে আওয়ামী লীগের স্বপ্ন যদি হয় মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন, অর্থাৎ বাংলাদেশকে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র বানানো, তাহলে একইভাবে আওয়ামী লীগের পক্ষে যদি 5-7টা মৌলবী, ইলিয়াস, পিনাকি, দেবপ্রিয়, গৌতম দাস, ফরহাদ মজার যেইভাবে জামাতের স্বপ্ন বাস্তবায়নের জন্য যেই অকুণ্ঠ সমর্থন এবং যে চাতুর্য এবং দক্ষতার সাথে জামাতের এজেন্ডা প্রচার করে,
আওয়ামী লীগ কি একজন মৌলবীকে নামাতে পেরেছে তাদের এজেন্ডা সেই দক্ষতার সাথে প্রচার করার জন্য? না, সেটা তারা চিন্তা করেছে? করেনি। যাই হোক, আওয়ামী লীগের ব্যর্থতার কারণেই তো জঙ্গি উত্থানটা হয়েছে। কিন্তু যেটা হলো যে জুলাই জঙ্গিটা কিন্তু ব্যর্থ হয়ে গেছে, উত্থানটা। যে আলোচনাটা করছিলাম যে কেন ব্যর্থ হলো, এই জঙ্গি উত্থানটা শুরুতেই ব্যর্থ হয়ে গিয়েছিল, অর্থাৎ সেই 24 আগস্ট মাসে। এখন এটা লিঙ্গার করছে কারণ আওয়ামী লীগ সেই পরিমাণ দক্ষতা দেখাতে পারছে না ফিরে আসার জন্য। কিন্তু এই ব্যর্থতাটা আপনার চলতেই থাকবে। আওয়ামী লীগের ফিরে আসার সময় কতটা লাগবে এটা আওয়ামী লীগের দক্ষতার উপর যেমন নির্ভর করে, জুলাই জঙ্গি উত্থানের ব্যর্থতার জন্য জঙ্গিদের আর কোনো কিছুই, অর্থাৎ এই ব্যর্থতাটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য সেই জুলাই কোয়ালিশনের কারো কোনো কর্মসূচি আর কাজে লাগবে না। সেই জিনিসটা সবাই একটু খেয়াল রাখবেন।